নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ক্লাসেস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বাক্য সম্পর্কিত এমসিকিউ টাইপ প্রশ্ন, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। অর্থাৎ একটা প্রশ্ন দেওয়া থাকবে এবং সেই প্রশ্নের মধ্যে একের অধিক অপশন থাকবে। সেই অপশনের মধ্যে সঠিক অপশনটাকে বেছে নিয়ে সেটাকে উত্তর হিসেবে বের করাই হচ্ছে এই এমসিকিউ টাইপ প্রশ্নের মূল দায়িত্ব। তো আমরা সেই বাক্য সম্পর্কে কিরকম এমসিকিউ টাইপ প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তো আজকের আলোচনা শুরু করা যাক। প্রথম প্রশ্ন হচ্ছে ভাষার বৃহত্তম একক। এই ভাষার বৃহত্তম একক এটা হচ্ছে এখানে বাক্য। এবার যদি বলি বাক্যটা কেন ভাষার বৃহত্তম একক, কারণ হচ্ছে ভাষা মানে একটা ভাব প্রকাশের মাধ্যম হচ্ছে ভাষা। এবার ভাব প্রকাশের মাধ্যম যখন আমরা কোনো প্রাথমিক পর্যায়ে থাকি তখন ধ্বনি উচ্চারণ করি, ধ্বনি পরে তখন ধ্বনির পরবর্তী পর্যায়ে যেটা সেটা শব্দ আসে, শব্দের পর আসে বাক্য, শব্দ পদে পরিণত হয়, পদের পরে আসে বাক্য। তো এটা হচ্ছে সর্ববৃহৎ, মানে বৃহত্তম মানে হচ্ছে বড়, আর একক মানে হচ্ছে একক। ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। যদি এমন হতো যে ভাষার বৃহত্তম একক বাক্য না দিয়ে যদি বলতো যে ভাষার ক্ষুদ্রতম একক কি, তাহলে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি আর ভাষার বৃহত্তম একক হচ্ছে বাক্য। এবারে যেটা বলছে যে দ্বিতীয় প্রশ্ন, যে পদের অভাবে অন্য পদের প্রতীতি হয় না তাকে কি বলে? তাকে বলে যোগ্যতা, আসক্তি, আকাঙ্ক্ষা না বাক্য? তো আমরা আগে প্রাথমিক পর্যায়ের আগে বাক্য নির্মাণের সত্য আমরা বলেছিলাম যে যোগ্যতা, আকাঙ্ক্ষার আসক্তি। যোগ্যতা মানে হচ্ছে কোনো একটা বাক্য যখন আমরা বলবো তখন সেই বাক্যের মধ্যে তার যোগ্যতা বলতে, এখন যদি বলতাম যে ছাগলটি আকাশে উড়ে বেড়াচ্ছে, তো ছাগলের পক্ষে যেহেতু আকাশে উড়ে বেড়া সম্ভব না, তাহলে ছাগলটি আকাশে উড়ে বেড়াচ্ছে এটার মধ্যে বাক্যের কোনো যোগ্যতা তৈরি হচ্ছে না। আর আকাঙ্ক্ষা বলতে যখন একটা বাক্য বলি সেই বাক্যটা যদি সম্পূর্ণতা প্রদান না করে তাহলে তার মধ্যে আকাঙ্ক্ষা জন্মায়। যেমন পাখিটি আকাশে এটা বললে এই বাক্যের মধ্যে সম্পূর্ণতা প্রকাশ পায় না, অর্থাৎ বক্তা যিনি বলছেন তিনি যে বাক্যটা বলছেন তার মধ্যে তার বাক্য সম্পূর্ণতা পাচ্ছে না, আর শ্রোতা যে শুনছে তার মনে একটা কৌতূহল তৈরি হচ্ছে, এটাকে বলছে আকাঙ্ক্ষা। আর আসক্তি হচ্ছে পদ সংস্থান বৃত্তি, অর্থাৎ পদগুলো পরস্পর করে পরপর বসা। রাম সকালে বিদ্যালয়ে যায়, এখন যদি বলতো যে যায় বিদ্যালয়ে সকালে রাম, রাম সকালে বিদ্যালয়ে যায় না দিয়ে যদি বাক্যগুলোকে অগোছালোভাবে, পদগুলোকে যদি অগোছালোভাবে বসিয়ে বাক্যটাকে তৈরি কথা হতো, তার মানে সঠিক পদ সঠিক পদের জায়গায় যদি না বসতো, তাহলে সেটাকে বলা হচ্ছে আসক্তি। মানে হচ্ছে পদ সংস্থান রীতি, মানে পদগুলোকে সঠিক জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা। তো এখানে যেটা বলছে যে পদের অভাবে অন্য পদের প্রতীতি, মানে বোধশক্তি, প্রতীতি মানে হচ্ছে বোধ শক্তি হয় না। মানে একটা পথ ব্যবহার করলাম আমরা এবং সেই পথটাকে ব্যবহার করার পর অন্য পথ সম্পর্কে আমরা বুঝতে পারছি না, তখন এই যে এই না বোঝার অভাবটাই হচ্ছে আকাঙ্ক্ষা। তো এটা হবে এখানে কি হবে? আকাঙ্ক্ষা। বাক্য লুপ্ত থাকতে পারে কোথায়? পদে, শব্দে, উদ্দেশ্য বা বিধেয়। মানে বাক্য লুপ্ত থাকতে পারে কোনগুলো? পদ, বাক্যে কি লুপ্ত থাকতে পারে? পদ, শব্দ, উদ্দেশ্য বা বিধেয় না ক্রিয়া? বাক্যে লুপ্ত থাকতে পারে উদ্দেশ্য বা বিধেয়ের মধ্যে কোনো একটা লুপ্ত থাকতে পারে বাক্যে। এবার আমরা পরবর্তী পর্যায়ে চলে যাব। পদসমূহের সান্নিধ্য জ্ঞান, অর্থাৎ পদগুলো যে রয়েছে এই পরস্পরের সঙ্গে একটা সান্নিধ্য বা নৈকট্য যদি থাকে, পদের সাথে পদের যে নৈকট্য বা সমীপ্য বা কাছাকাছি যে থাকাটা, পরস্পরের কাছাকাছি থাকা, সেটা কি? এই যোগ্যতা কখনো নয়। আসক্তি মানে হচ্ছে পদ সংস্থান রীতি, মানে একটা পদ সেগুলোকে সঠিক অর্থের জন্য সঠিকভাবে পাশাপাশি যেগুলো বসে এবং নির্দিষ্ট রীতি অনুযায়ী বসে, তখন সেটাকে আসক্তি বলছে। তো পদসমূহের সান্নিধ্য মানে নৈকট্য, এটাকে আমরা বলছি আসক্তি। এবার যদি বলি যে উদ্দেশ্য বা বিধেয় থাকে না কোথায়? বাক্যে থাকে না, অবশ্যই থাকে। উপবাক্যেও থাকে না, থাকে অবশ্যই। পদগুচ্ছে থাকে না, না কোনোটিই নাই। পদগুচ্ছে সাধারণত উদ্দেশ্য বা বিধেয় থাকে না। পদগুচ্ছের মধ্যে কখনো উদ্দেশ্য বা বিধেয় থাকে না। উদ্দেশ্য বিধেয় থাকে বাক্য অথবা উপবাক্যে। তো আমরা বাক্যের এমসিকিউ টাইপ প্রশ্ন আলোচনা করলাম। তো আমরা বাক্যের এমসিকিউ টাইপ প্রশ্নগুলো যে আলোচনা করলাম, পরবর্তী প্রশ্ন আলোচনা করব পরবর্তী ক্লাসে। এবারে আমরা দেখব
বাক্য সম্পর্কিত পরবর্তী প্রশ্নগুলো। চলে যাওয়া যাক পরবর্তী প্রশ্নে। বলছে সাপেক্ষ পদ ব্যবহৃত হয় কোন বাক্যে, সরল বাক্যে, বি জটিল বাক্যে, না সি যৌগিক বাক্যে, না মিশ্র বাক্যে। এবার জানতে হবে যে সরল বাক্যে, জটিল বাক্যে, যৌগিক বাক্যে। এই সাপেক্ষ পদ হচ্ছে যে, সে, যিনি, তিনি, যবে, তবে, যখন, তখন, এগুলো হচ্ছে সাপেক্ষ পদ, যেগুলো বাক্যের মধ্যে ব্যবহার করি। সাধারণত জটিল বাক্যের ক্ষেত্রে ব্যবহার করা হয়। যদি, তবে, যিনি, তিনি, যিনি আসবেন তিনি আমার মা, যিনি সেখানে গিয়েছিলেন তিনি আমার বন্ধু। এই যিনি, তিনি, যবে, তবে, যখন, তখন, এগুলো যে সাপেক্ষ পদ, এগুলো কেবলমাত্র ব্যবহার করা হয় জটিল বাক্যের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, সমুচ্চয়ী অব্যয় ব্যবহৃত হয়। সমুচ্চয়ী অব্যয়, অব্যয় শ্রেণী বিভাগের মধ্যে সমুচ্চয়ী অব্যয় একটা শ্রেণী বিভাগ, যার মধ্যে উপশ্রেণী বিভাগ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে সংযোজক, বিয়োজক এগুলো আছে। এই সংযোজক অব্যয় হচ্ছে পরস্পরের মধ্যে সংযোগ স্থাপন করে, সেটা হচ্ছে এবং, আর, ও, কিন্তু, এগুলো হচ্ছে সংযোজক অব্যয়। তো সংযোজক অব্যয়টা এই সমুচ্চয়ী অব্যয় ভাগের মধ্যে পড়ছে। এবং সংযোজক অব্যয় এবং, আর, ও এগুলো কোথায় ব্যবহার করা হয়, সরল বাক্যে, জটিল বাক্যে, না যৌগিক বাক্যে। শ্যাম ভালো ছেলে, শ্যাম ভালো এবং সৎ ছেলে। এই এবং মাঝখানে যুক্ত করে বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করা হয়েছে। এই এবং হচ্ছে যেটা, সেটা হচ্ছে সংযোজক অব্যয়, আর এটা কেবলমাত্র ব্যবহার করা হয় এই যৌগিক বাক্যের ক্ষেত্রে। পরবর্তী প্রশ্ন, উপবাক্যকে ইংরেজিতে কি বলে? উপবাক্য ইংরেজিতে কি বলে? ফ্রেজ বলে, ক্লজ বলে, ভার্ব বলে, নাউন বলে। ভার্ব তো আমরা জানি যে পদের সাহায্যে কোনো কিছু কাজ করা বোঝায় তাকে বলে ভার্ব। আর নাউন হচ্ছে যে পদের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে বলে ইংরেজিতে নাউন। আর ফ্রেজ হচ্ছে, ক্লজ হচ্ছে যে, ক্লজ এমন একটা বিষয় যেটার মধ্যে সাধারণত একটা সমাপিকা ফিনাইট ভার্ব থাকে, অর্থাৎ সমাপিকা ক্রিয়া থাকে। কিন্তু এই ফ্রেজ যেটা থাকে, ফ্রেজের মধ্যে কিন্তু সমাপিকা ক্রিয়া থাকে না, এর মধ্যে অসমাপিক ক্রিয়া থাকে। তাই এটা হচ্ছে এই অসমাপিকা ক্রিয়া সম্পন্ন যে বাক্য সেটাকে বলা হচ্ছে উপবাক্য। তাহলে এটা উপবাক্যের ইংরেজি বলা হচ্ছে ফ্রেজ। পরবর্তী ক্ষেত্রে হচ্ছে যে বাক্যে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে কি বলে? আমরা আগেই বলেছিলাম যে নির্দেশক বাক্যে যে বাক্যের মধ্যে দিয়ে কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলে হ্যাঁবাচক বাক্য। যে বাক্যের মধ্যে কোনো কিছু অস্বীকার করা হয় সেটাকে বলে নাবাচক বাক্য। আর যে বাক্যের মধ্যে কোনো কিছু শর্ত আরোপ করা হয় সেটাকে শর্ত সাপেক্ষ বাক্য বলে। আর প্রশ্নবাচক বাক্য, যে বাক্যের মধ্যে দিয়ে কোনো কিছু প্রশ্ন করা হয় আর একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে তাকে বলে প্রশ্নবোধক বাক্য। তো এখানে যেটা দেখছি আমরা, যে বাক্যের মধ্যে কোনো কিছু স্বীকার করা হয় তাকে কি বলছি? যে বাক্যের মধ্যে কোনো কিছু স্বীকার করা হয় তাকে বলছি হ্যাঁ বাচক বাক্য। আর যদি অস্বীকার করা হয় তাকে বলছি না বাচক বাক্য। এখানে কি বলছে, যে বাক্যে কোনো কিছু অস্বীকার করা হয় তাকে বলছে এই নাবাচক বাক্য। যদি ওটা স্বীকার করা হতো তাহলে ওটা হ্যাঁবাচক বাক্য হতো। যদি ওটাকে শর্ত আরোপ করতো বাক্যের মধ্যে তাহলে সেটাকে বলা হতো শর্ত সাপেক্ষ বাক্য। যদি এটাকে প্রশ্ন করা হতো তাকে বলা হতো প্রশ্নবাচক বাক্য। 10 নম্বর প্রশ্ন, যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও যদি সমাপিকা ক্রিয়া কেবলমাত্র একটা থাকে তাকে বলে সরল বাক্য। আমরা বাক্যের গঠনগত শ্রেণী বিভাগে যে ভাগ করেছিলাম সেখানে বলেছিলাম যে সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য আর মিশ্র বাক্য। তো সেই ক্ষেত্রে আমরা যখন সরল বাক্যের সংজ্ঞা সম্পর্কিত আলোচনা করছিলাম তখন আমরা বলেছিলাম যে বাক্যের মধ্যে অসমাপিকা ক্রিয়া একাধিক থাকতে পারে, বাট যদি সমাপিকা ক্রিয়া একটাই থাকে তখন তাকে আমরা বলবো সেটা সরল বাক্য। তো এখানে সেটাই বলছে যে বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়া থাকলেও সমাপিকা একটি থাকে তাকে বলছে এই জটিল বাক্য, সরল বাক্য, যৌগিক বাক্য, মিশ্র বাক্য। এটা হচ্ছে অবশ্যই সরল বাক্য। এরপরে আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে।